এসএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা তো একদম অতি নিকটে চলে আসছে। তো আমরা এখন তোমাদের যে এমসিকিউ যাতে ভালো করতে পারো বায়োলজিতে, সেই টপিক গুলো আমরা দেখাই দেবো। প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা 20টা করে এমসিকিউ দেখাবো। তো 20টা করে এমসিকিউ পড়লে মোটামুটি তোমার ক খ, তোমরা গ ঘ সবগুলোই লিখতে পারবা। আমি বিস্তারিত বর্ণনা করবো আর কি। তো 20টা করে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে শুরু করার আগে দেখো, আমরা হচ্ছে এখানে হচ্ছে দেখো তোমাদের ফাইনাল এক্সামের জন্য মাত্র কিন্তু 20টা এমসিকিউ অর্থাৎ সমান অধ্যায় শেষ। তো দেখো তারপরে এইখানে আমাদের প্রথম অধ্যায় যে তোমাদের জীবন পাঠ থেকে 20টা এমসিকিউ করলে গেলে তোমাদের কিন্তু অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপরে এরকম ভাবে আমরা কোষ যে তোমাদের কোষ ও টিস্যু যে দ্বিতীয় অধ্যায়টা আছে, ওটাতেও কিন্তু আমরা 20টা এমসিকিউ দিব। প্রত্যেকটা যত বড় অধ্যায় হোক বা যত স্তরীয় অধ্যায় হোক, আমরা 20টা করে এমসিকিউ দিব। 20টা করে এমসিকিউ পড়লে তোমার অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমাদের প্রথমে একটা এমসিকিউ, যেটা হচ্ছে দেখো কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের কোন শাখায়। তো দেখো কীট পতঙ্গ, তোমরা হচ্ছে প্রত্যেকটা শব্দের অর্থ জানবা, অর্থাৎ প্রত্যেকটা শব্দ ভাঙতে শিখবা। বায়োলজি মানে ওয়ার্ড ভাঙন। তোমরা যদি ওয়ার্ড ভাঙন করতে পারো তাহলে বায়োলজিতে একদম ইজি লাগবে, সিম্পল লাগবে। তো দেখো ইকো শব্দের অর্থ কি? ইকো শব্দের অর্থ হচ্ছে বাস্তু। লজি শব্দের অর্থ কি? লজি শব্দের অর্থ বিদ্যা বা জ্ঞান, যেমন বায়োলজি। বায়ো শব্দের অর্থ জীবন, লজি শব্দের অর্থ জ্ঞান। আহ তাহলে কি জীবনের জন্য জ্ঞান, সেটাই হচ্ছে বায়োলজি। এখানে সেম ভাবে ইকোলজি দেওয়া আছে। ইকো শব্দের অর্থ কি? ইকো শব্দের অর্থ হচ্ছে বাস্তু। তো দেখো ইকো শব্দের অর্থ আমি বাস্তু লিখে দেই। আমার বোর্ডটা একটু ভিজে ভিজে লেখা হয়েছে, পরবর্তী ক্লাসে আমি একটু আরো স্পষ্ট ভাবে লেখার চেষ্টা করব। তো দেখো লজি শব্দের অর্থ কি? লজি শব্দের অর্থ হচ্ছে বিদ্যা। তারপর দেখো ইকোলজি, ইকো শব্দের অর্থ এন্ট্রোমোলজি। এন্ট্রোমো শব্দের অর্থ কি? দেখো এন্ট্রোমো শব্দের অর্থ হচ্ছে কীট পতঙ্গ। লজি শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্যা, অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় যেখানে। কীট পতঙ্গ, দেখো কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখা, তাকে বলা হয় এন্ট্রোমোলজি। তারপর দেখো হিস্টোলজি। হিস্টোলজিটা কি? হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু, টিস্যু বা কলা। তো দেখো যেখানে বিজ্ঞানের যে শাখায় টিস্যু বা কলা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? হিস্টোলজি। তো দেখো টিস্যু, টিস্যু বা টিস্যুর বাংলা শব্দ কি? টিস্যুর বাংলা শব্দ হচ্ছে কলা। তো দেখো টিস্যু বা কলা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি। সেম ভাবে দেখো এমব্রায়োলজি। এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ, এবং লজি শব্দের অর্থ কি? বিদ্যা, অর্থাৎ ভ্রূণবিদ্যাকে বলা হয় এমব্রায়োলজি। তো দেখো আমাদের তাহলে কীট পতঙ্গ বলছে, তাহলে দেখো এন্ট্রোমোলজি, অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি? এন্ট্রোমোলজি। এন্ট্রোমোলজিতে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, আমরা 1 মার্ক পেয়ে গেলাম। তো দেখো তারপরে আছে কনজুগেশনের মাধ্যমে কোন জীবের জনন ঘটে। কনজুগেশনের মাধ্যমে কোন জীবের জনন ঘটে? দেখো কনজুগেশন শব্দের অর্থটা আমাদের জানতে হবে। তো আমরা প্রত্যেকটা শব্দের অর্থই ভাঙবো, যত কঠিন শব্দই হোক আমরা প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়বো। দেখো কঞ্জু শব্দের অর্থ কি? গেশন, গেশন শব্দের অর্থ কি? দুইটা কিন্তু ওয়ার্ড এখানে। দেখো কঞ্জু শব্দের অর্থ হচ্ছে, কঞ্জ শব্দের অর্থ কি এবং গেশন শব্দের অর্থ? গেশন শব্দের অর্থটা তোমরা রাখো। গেশন শব্দের অর্থ হচ্ছে কি? জোড়া। গেশন শব্দের অর্থ কি? জোড়া বা মিলন, জোড়া বা মিলন, অর্থাৎ দুটো জিনিসের কি মিলন ঘটবে। এবং কঞ্জ শব্দের অর্থ কি? কঞ্জ শব্দের অর্থ সংযুক্ত। দেখো সংযুক্ত, কঞ্জ শব্দের অর্থটা কি? সংযুক্ত। তাহলে দেখো দুইটি জিনিস সংযুক্তের মাধ্যমে যেখানে জনন ঘটবে সেটা হচ্ছে কনজুগেশন। দেখো কনজুগেশনের মাধ্যমে জনন ঘটে কার কার? তোমরা যখন তোমাদের বই দেখবা, দেখবা যে এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে দেখো শৈবাল, শৈবালটা কার উদাহরণ? পেনিসিলিয়ামটা কার উদাহরণ? ইস্টটা কার উদাহরণ? ব্যাকটেরিয়াটা কার উদাহরণ? তো তোমরা দেখতে পারবা প্রত্যেকটা রাজ্যের একটা একটা উদাহরণ আছে। তো দেখো তোমরা যখন শৈবালে যাবা, শৈবাল দেখতে পাবা কি? শৈবালটা কার আছে? শৈবালটা দেখতে পারবা যে তোমার মনেরা রাজ্যে আছে। মনেরা রাজ্যের উদাহরণটা কি কি? মনেরা রাজ্যের উদাহরণ হচ্ছে কি? শৈবাল, তারপরে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, এইগুলা কিন্তু মনেরা রাজ্যের কি? উদাহরণ। তারপর দেখো পেনিসিলিয়ামটা তুমি যখন যাবা, তুমি দেখতে পারবা কি? ফানজাই রাজ্যের এটা একটা উদাহরণ। তারপরে ইস্টে যখন যাবা, এটাও ফানজাই রাজ্যের একটা উদাহরণ। ব্যাকটেরিয়াতে যখন যাবা, এটাও কিন্তু তোমার হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। কনজুগেশন অর্থাৎ কনজুগেশনের মাধ্যমে জীবের যে জনন ঘটে, এটা হচ্ছে কিন্তু শৈবালে ঘটে। তো এখন তোমার জানতে হবে শৈবাল শব্দের অর্থ কি। দেখো এটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম কি? শৈবাল। কনজুগেশন ঘটবে অর্থাৎ জোড়ার মাধ্যমে মিলন ঘটবে। তো দেখো শৈবাল শব্দের অর্থ কি? তো অনেকেই পড়ছো, অনেকদিন পড়ছো, কোন স্যার কিন্তু তোমাদের বলে দেয় না যে শৈবাল শব্দের অর্থ কি। আমি বলে দিচ্ছি, শৈবাল শব্দের অর্থ হচ্ছে সমুদ্র ঘাস। শৈবাল শব্দের অর্থ কি?
শৈবাল শব্দের অর্থ হচ্ছে কি সমুদ্র ঘাস। অর্থাৎ পানির নিচে যে ক্ষুদ্র 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 তোমার হচ্ছে প্লাঙ্কটন জমে, সেগুলাকে কি বলা হয় কি শৈবাল। তারপর দেখো পেনিসিলিয়াম শব্দের অর্থটা কিন্তু তোমরা জানো না। দেখো পেনি শব্দের অর্থ কি ব্রাশ। এই গাছগুলো দেখতে কি ব্রাশের মতো। দেখো পেনিসিলিয়াম আমি লিখে দিচ্ছি এখানে। দেখো পেনি প্লাস সিলিয়াম, সিলিয়াম, এই দুইটা শব্দ মিলে হচ্ছে পেনিসিলিয়াম। পেনি শব্দের অর্থটা কি? পেনি শব্দের অর্থ হচ্ছে তোমার ব্রাশ জাতীয়, BRUSH, ব্রাশ। আর সিলিয়াম শব্দের অর্থ কি? বস্তু। তাহলে ব্রাশ জাতীয় বস্তু। এই পেনিসিলিয়াম গুলো থেকে তোমরা যদি মাইক্রোস্কোপে দেখো তাহলে দেখতে পারবা কি এটা ব্রাশ আকৃতি। তো তোমাদের বইয়ে দেখবা পেনিসিলিয়ামের একটা চিত্র দেওয়া আছে, তোমরা দেখতে পারবা যে এরকম একটা চিত্র দেওয়া আছে, যে ব্রাশ ব্রাশ, এই যে ব্রাশ ব্রাশ আকৃতির এরকম এরকম দেখবা ফাঁকা ফাঁকা কিছু চিত্র দেওয়া আছে, যে এরকম দিয়ে এই যে এরকম একটা লম্বা একটা দেওয়া আছে। এটা দেখো ব্রাশ আকৃতির, কিন্তু অনেকটা ব্রাশ আকৃতির, তার জন্য এর নাম দেওয়া হয়েছে কি পেনিসিলিয়াম। তো দেখো তারপরে দেওয়া আছে ইস্ট। তো তোমরা ইস্ট শব্দের অর্থ কিন্তু জানো না। ইস্ট শব্দের অর্থটা কি? ইস্ট শব্দের অর্থ হচ্ছে ফুলে ওঠা। ইস্ট শব্দের অর্থ কি? ফুলে ওঠা। দেখবে এগুলো কেক বা আদার্স অন্যান্য জিনিসে দেওয়া হয়। ইস্ট কিন্তু আমরা খাই। তো দেখো এগুলো দিলে কি কেক, পাউরুটি এগুলো ফুলে ওঠে, তার জন্য ইস্ট শব্দের অর্থ কি? ইস্ট শব্দের অর্থ হচ্ছে কি ফুলে ওঠা। তো আমি লিখে দিচ্ছি ফুলে ওঠা। তারপর দেখো ব্যাকটেরিয়া শব্দের অর্থ আমরা জানতে চাই। ব্যাকটেরিয়া শব্দের অর্থ কি? দণ্ড, ক্ষুদ্র দণ্ড। ব্যাকটেরিয়া শব্দের অর্থটা কি? আমরা ক্ষুদ্র দ্বন্দ্ব জানি। তো দেখো আমরা দুইটা এমসিকিউ কিন্তু অনেক ব্যাখ্যা আকারে বললাম, এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ভেঙে দিচ্ছি। তারপর দেখো ডায়াবেটিস চিকিৎসায় কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়? ডায়াবেটিস চিকিৎসায় কোন রাজ্যের জীবটা ব্যবহার করা হয়? আমাদের জানতে হবে যে ডায়াবেটিস শব্দের অর্থটা কি। তারপরে আমরা জানবো অর্থাৎ ডায়াবেটিস চিকিৎসায় কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়। তোমরা দেখতে পারবা যে ডায়াবেটিস চিকিৎসায় এখানে হচ্ছে মনেরা রাজ্যের জীবটা ব্যবহার করা হয়। একটু মনে রাখবা, ডায়াবেটিস চিকিৎসায় কি মনেরা রাজ্যের জীবটা ব্যবহার করা হয়। তারপরে দেখো এই প্রত্যেকটা শব্দ আমরা এখন ভেঙে দিই। দেখো ডায়াবেটিস শব্দের অর্থ কি? ডায়া শব্দের অর্থ দেখো, ডায়া শব্দের অর্থ কি? দেখো ডায়া, ডায়া প্লাস বেটিস। দেখো ডায়া শব্দের অর্থ কি? ডায়া শব্দের অর্থ কি? মাঝ বরাবর বা ভিতর বরাবর। তাহলে কি মাঝের দিকে বা ভিতরের দিকে? ডায়া শব্দের অর্থ কি? মাঝ, মাঝ বরাবর। আর বেটিস শব্দের অর্থ কি? দেখো বেটিস শব্দের অর্থ হচ্ছে তোমার প্রবাহিত হওয়া। মানে প্রবাহিত হওয়া। এখানে তরল গুলা কি মাঝ বরাবর প্রবাহিত হয়, তার জন্য কি দেখবা অতিরিক্ত যে মূত্রগুলো আছে আমাদের শরীর থেকে, এটা কিন্তু আমাদের এই ডায়াবেটিস এর কারণে কিন্তু শরীর থেকে বের হয়ে যায়। তার জন্য দেখো ডায়া শব্দের অর্থ মাঝ বরাবর, আর বেটিস শব্দের অর্থ প্রবাহিত হওয়া, বা ডায়া শব্দের অর্থ দুই খণ্ডে, অর্থাৎ দুই দিকে ভাগ করে দিবে। তো দেখো তারপরে দেখো এই যে মনেরা রাজ্যের উদাহরণটা আমরা এখন জানবো একটু। তো দেখো প্রত্যেকটা রাজ্যের আমরা উদাহরণ এখন লিখে দিব। দেখো মনেরা রাজ্যের উদাহরণ গুলা কি কি আমরা একটু লিখি। মনেরা শব্দের অর্থ কি? মনেরা শব্দের অর্থ হচ্ছে এক। মানে তোমরা পড়ছো ইংরেজিতে ছোটবেলাতে পড়ছো মনোসিলেবাল, ডাইসিলেবাল, টাইসিলেবাল। তারপরে দেখো প্রোটিস্টা, প্রোটিস্টা। প্রো শব্দের অর্থ কি? আদি। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। আর টিস্টা শব্দের অর্থ কি? তম বা সবচেয়ে, সবচেয়ে বা অত্যন্ত, সবচেয়ে বা অত্যন্ত। তো দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি ভেঙে দিচ্ছি। প্রোটিস্টা অর্থাৎ আদিতম জীবকে বলা হয় প্রোটিস্টা। তারপর দেখো অ্যানিমেলিয়া, 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 অ্যানিমাল, অ্যানিমাল মানে কি? জীব। আর লিয়া শব্দের অর্থ কি? লিয়া শব্দের অর্থ জগৎ, তো জীব জগৎকে বলা হয় অ্যানিমেলিয়া। তারপর দেখো প্লান্টি, প্লান্টি শব্দের অর্থটা কি? প্লান্টি শব্দের অর্থ কি? উন্নত উদ্ভিদ। দেখো উদ্ভিদ জাতিকে বলা হয় প্লান্টি। তো আমরা সবগুলো শব্দ কিন্তু আমরা ভাঙলাম। এখন আমরা 4 নম্বর এমসিকিউতে চলে যাব। দেখো কোনটি দেহে দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? তাহলে মাইসিলিয়াম শব্দের অর্থটা জানলে আমাদের এমসিকিউটা একদম খতাস। তো দেখো মাইসিলিয়াম শব্দের অর্থটা কি? দেখো মাইসিলিয়াম শব্দের অর্থ ছত্রাক জাতীয়। ছত্রাক, ছত্রাক আবার কি? মাশরুম। তাহলে দেখো তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবা যে মাইসিলিয়াম বা ছত্রাক বা মাশরুম। দেখো মাইসিলিয়াম শব্দের অর্থ কি? তাহলে আমরা দেখতে পেলাম মাশরুম, মাশরুম বা ছত্রাক, ছত্রাক জাতীয়। তো দেখো তাহলে কোনটি দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? মাশরুম। শেষ, ক্লোজ। তো আমরা ব্যাকটেরিয়া শব্দের অর্থ কিন্তু জানছি, দণ্ড, ক্ষুদ্রদণ্ড। প্যারামেসিয়াম, দেখো প্যারামেসিয়াম, প্যারা শব্দের অর্থ কি? পাশ। আর মেসিয়াম শব্দের অর্থ কি? প্যারা শব্দের অর্থ কি? পাশ। আর মেসিয়াম শব্দের অর্থ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা লম্বা, লম্বা লম্বি।
লম্বা, আর প্যারা শব্দের অর্থ কি পাশে। অর্থাৎ এই প্যারামেসিয়াম গুলো মাইক্রোস্কোপে দেখলে আমরা দেখবো পাশ পাশ থেকে এগুলো লম্বা লম্বা আকৃতি, এটাকে বলা হচ্ছে প্যারামেসিয়াম। তো তারপরে দেখো এখানে আমাদের আরেকটা শব্দ আছে ডায়াটম। ডায়াটম শব্দের অর্থ নেই, ডায়া শব্দের অর্থ মাছ বা ভেতর ভেতর বরাবর বা দুটি অংশে। টম শব্দের অর্থ কি? টম শব্দের অর্থ দেখো খণ্ড, অর্থাৎ দুটি অংশে ভাগ করাকে বলা হচ্ছে কি ডায়াটম। তোমার ডায়াটমের চিত্র যখন দেখবা তখন দেখতে পারবা কি, আমাদের বোর্ডে জায়গায় নাই, তো ডায়াটমটা তোমরা দেখতে পাবা কি, এই যে তোমাদের বই এইরকম একটা চিত্র দেওয়া আছে, এই যে এরকম একটা চিত্র দেওয়া আছে এবং মাঝ বরাবর দেখবা ভাঙা আছে, এই যে দুটি অংশে এরকম ভাবে ছিদ্র আছে, এই যে একটা অংশ, এটা একটা অংশ, এটাকে বলা হচ্ছে ডায়াটম। বুঝছো? তো আমরা অর্ড ভেঙে আমরা একদম বায়োলজি ক্লোজ করে দিব। তারপর দেখো আমরা 5 নম্বর এমসিকিউতে আসলে দেখো ডায়াটম কোন রাজ্যের জীব? ডায়াটম কোন রাজ্যের জীব? দেখো আমরা এখন প্রত্যেকটা রাজ্যের জীবের যে উদাহরণগুলো সেগুলো থেকে ফোকাস করবো। দেখো মনেরা শব্দের অর্থ জানি, প্রোটিস্টা শব্দের অর্থ জানি, ফাঞ্জাই শব্দের অর্থ জানি, প্লান্টি শব্দের অর্থ জানি, সবগুলো অর্থ কিন্তু আমি বলে দিছি। তারপর দেখো এখন উদাহরণ জানবো আমরা। উদাহরণ, এই যে দেখো উদাহরণ, তো মনের রাজ্যের উদাহরণটা কি কি? দেখো মনের রাজ্যের উদাহরণটা কিন্তু আমাদের লিখে দিচ্ছি আমি, শৈবাল, ব্যাকটেরিয়া, শৈবাল, ব্যাকটেরিয়া। তারপরে দেখো প্রোটিস্টা প্রোটিস্টা রাজ্যের উদাহরণ গুলো কি কি? প্রোটিস্টা রাজ্যের উদাহরণ তুমি দেখতে পারবা অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম। অ্যামিবা, অ্যামিবা, ডায়াটম, তো আমি এই যে ডায়াটম লিখে দিলাম। তারপরে হচ্ছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। তো দেখো আমরা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ দিলাম। এখন ফানজাই রাজ্যের উদাহরণটা দেখো আমার লেখার জায়গায় নাই, আমি পরবর্তীতে আর একটু তোমাদের ভালোভাবে লেখার চেষ্টা করবো, জায়গাগুলো একটু ভালোভাবে আর কি লিখবো। তো দেখো ফানজাই রাষ্ট্রের উদাহরণগুলো আমি বলে দিচ্ছি। ফানজাই রাজ্যের উদাহরণগুলো তোমরা কি কি মনে রাখবা? দেখো ফানজাই রাজ্যের ভিতরে আছে তোমাদের, এখানে দেখতে পারবা তোমরা পেনিসিলিয়াম, তারপরে দেখতে পারবা ইস্ট, তারপরে দেখতে পারবা কি আরেকটা একটা উদাহরণ আছে, তো এটা হচ্ছে দেখে নিবে একটা বই থেকে। তারপরে দেখো প্লান্টি, প্লান্টি অর্থাৎ সমস্ত উদ্ভিদ যেখানে থাকবে উন্নত উদ্ভিদ গুলো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। তো আমরা সবগুলো উদাহরণটা জানলাম। এর ভিতরে প্রোটিস্টা রাজ্যের উদাহরণটা তোমরা বেশি মনে রাখবে, অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম, অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম, প্রোটিস্টা রাজ্যের উদাহরণ। তো দেখো আমরা কিন্তু ডায়াটম তাহলে কোন রাজ্যের উদাহরণ? এই যে দেখো অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম, তাহলে হচ্ছে আমাদের কিন্তু খ নম্বরে এটা হয়ে যাচ্ছে। তাহলে ডায়াটম কোন রাজ্যের দ্বীপ? প্রোটিস্টা রাজ্যের দ্বীপ। তারপর দেখো চেনি বিন্যাসের ধাপের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? তো দেখো আমাদের 7টি চেনি বিন্যাস আছে, সেই চেনি বিন্যাসের ধাপটা কিন্তু আমাদের জানতে হবে এখন। তো ধাপগুলো কি দেখো আমি লিখে দিচ্ছি। প্রথমে আছে কি রাজ্য বা কিংডম। প্রথমে দেখো রাজ্য, রাজ্য, তারপর রয়েছে হচ্ছে তোমাদের রাজ্য, তারপরে রয়েছে হচ্ছে পর্ব, পর্ব, তারপরে রয়েছে তোমাদের চেনি, শ্রেণী, তারপরে তোমাদের রয়েছে বর্গ, বর্গর পরে রয়েছে গোত্র, গোত্রর পরে রয়েছে গণ, তারপরে রয়েছে প্রজাতি, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে প্রজাতি। তো দেখো আমরা কিন্তু এই 7টা আমাদের কি আছে, শ্রেণী আছে, 1 2 3 4 5 6 7। তো দেখো আমাদের সাথে কোনটার সাথে মিলে যাচ্ছে? তো দেখো রাজ্য, অর্থাৎ এই দেখো পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। তো তোমরা এটা একটু মনে রাখবা, বিভিন্ন ট্রিক্স আছে, এগুলো দরকার হয় না। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো ঠিক আছে, দেখো আমরা 6টা এমসিকিউ পড়লাম, আমরা পরবর্তী এমসিকিউ তে এখন চলে যাব। তো ঠিক আছে, 6টা এমসিকিউর ভিতরে কি আমরা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেঙে দিছি। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ভেঙে দিছি। তো আমরা 7 নম্বর, তো আমরা চলে আসলাম 7 নম্বর এমসিকিউ তে। তো দেখো 7 নম্বর এমসিকিউ তে আমরা কি বলছে সেটা দেখি। কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? তো এখান থেকে অনেক সময় আমাদের একটা করে বৈজ্ঞানিক নাম আসে, তো বৈজ্ঞানিক নামগুলো আমরা অবশ্যই মুখস্থ করবো। তো দেখো এই যে পেরি প্ল্যানেটা আমেরিকানা, এটা কার বৈজ্ঞানিক নাম? এটা কিন্তু আরশোলার বৈজ্ঞানিক নাম। আমি লিখে দিচ্ছি আরশোলা। তো এগুলা আর ভাঙা যায়, কিন্তু এগুলা ভাঙা আপাতত তোমাদের শেখার দরকার নেই, শেষ মুহূর্তে তার জন্য। তো দেখো পেরি প্ল্যানেটাই আমেরিকানা, এটা হচ্ছে আরশোলার বৈজ্ঞানিক নাম। অ্যাপিস ইন্ডিকা, এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। দেখো মৌমাছির বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। তারপর দেখো আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস, এটা হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। তো দেখো এটা হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম, কাঁঠালের বৈজ্ঞানিক নাম। তাহলে দেখো আমাদের একটাই বাদ আছে, দেখো ব্রুফো
মেলানোটিকাস, এটা হচ্ছে আমাদের কি কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। আমরা টিক মার্ক দিয়ে দিলাম, আমরা কিন্তু 1 মার্ক অবশ্যই পেয়ে গেলাম। তো দেখো তারপরে এখানে 8 নাম্বার এমসিকিউ তে কি দেওয়া আছে, 8 নাম্বার এমসিকিউ তে বলা আছে একটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র এ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আকৃতি, অর্থাৎ অ্যামিবা। অ্যামিবা শব্দের অর্থ কিন্তু আমরা জানি, অ্যামিবা শব্দের অর্থ কি, চেঞ্জ, অর্থাৎ এর আকারের পরিবর্তন হয় সব সময়, এর নির্দিষ্ট কোনো আকার থাকে না। একদম একবার এরকম আকার, একবার ওই রকম আকার, এই তার জন্য অ্যামিবা শব্দের অর্থ কিন্তু চেঞ্জ। তারপরে দেখো এটা আমাদের কি দেখতে পাচ্ছি, এটা আমরা ছত্রাক বা মাশরুম, এটা আমরা দেখতে পাচ্ছি কি ছত্রাক, ছত্রাক বা মাশরুম, যেটাকে ব্যাঙের ছাতা বলা হয়। তো দেখো এটা কি, এটা হচ্ছে অ্যামিবা, অ্যামিবা। তো দেখো অ্যামিবাটা কি, প্রোটিস্টা রাজ্যের একটা উদাহরণ। আর ছত্রাক বা মাশরুম এটা কোন রাজ্যের উদাহরণ, এটা কিন্তু ফানজাই রাজ্যের উদাহরণ। তো দেখো চিত্র এর ক্ষেত্রে দেখা যায় কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে, তো আমরা এটা পড়লাম। তারপরে দেখো 2 তে কি আছে, ক্রোমাটিন বস্তু ডিএনএ আরএনএ থাকে। 3-এ আছে কি, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তো যেহেতু অ্যামিবা একটি প্রাণী, সেহেতু এটা ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, ঠিক আছে, এটা তো উদ্ভিদ না, উদ্ভিদ হলে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকতো। আহ এটা এটা যেহেতু অনুপস্থিত, হ্যাঁ অ্যামিবা পানির ক্ষেত্রে তো ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে কি আমাদের 3 নাম্বারটা সঠিক। তো দেখো আমাদের আরেকটা সঠিক হবে। তো দেখো ক্রোমাটিন বস্তু ডিএনএ আরএনএ থাকে, এটাও আমাদের সঠিক। তুমি তো দেখতে পাবা যে ওইখানে তোমার এটা হচ্ছে প্রোটিস্টা, প্রোটিস্টাতে হচ্ছে কি এককোষী, তারপরে হচ্ছে বহুকোষী এবং প্রকৃতকোষী। প্রকৃতকোষী থাকার কারণে এদের ডিএনএ আরএনএ এবং প্রোটিনও কিন্তু এদের থাকে। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বারটাও সঠিক। তো কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে না, এখানে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে না, এখানে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে প্রজনন ঘটে। আমরা যেটা একটা এমসিকিউতে দেখছি যে কনজুগেশনের মাধ্যমে প্রজনন ঘটে কোনটায়, ওইখানে কিন্তু আমরা দেখছিলাম, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু মেইনলি আমাদের কি ঘটে, কনজুগেশনের মাধ্যমে প্রজননটা ঘটে। তো ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এটা কিন্তু কাটা। তো আমাদের অ্যান্সার কি হবে, 2-3, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো আমরা 9 নম্বর এমসিকিউ তে চলে আসি। 9 নম্বর এমসিকিউ তে কি দেওয়া আছে, দেখো কোনটি ফাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তো ফাজেলা শব্দের অর্থ কি, দেখো এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে একটা এমসিকিউ। দেখো ফাজেলা শব্দের অর্থ কি, চলন। ফাজেলা শব্দের অর্থ কি, চলন অর্থাৎ চুল। ফাজেলা শব্দের অর্থ কি, চুল। তো এগুলা ঢেউ ঢেউ খেলে, এরকম এরকম ঢেউ ঢেউ খেলে কি এগুলা হচ্ছে চলন বিস্তার করে। তো দেখো এখানে দেওয়া আছে কি, কোনটি ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। দেখো রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষ কঙ্কাল। তো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভাঙা যায়। দেখো রাইবো শব্দের অর্থ কি, রাইবো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন। দেখো আমি প্রোটিন লিখলাম, এবং জোম শব্দের অর্থ কি, দেহ। তো দেখো কি অর্থাৎ প্রোটিন সংশ্লেষণকারী দেহ, যেটা হচ্ছে কি রাইবোজোম। দেখো তোমরা এমসিকিউ তে একটা থাকে যে নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে, সেটা কিন্তু অ্যান্সার হয় রাইবোজোম। তারপর দেখো লাইসোজোম, লাইসো শব্দের অর্থ কি, জোম শব্দের অর্থ কি, জোম শব্দের অর্থ কি, এখানে প্রত্যেকবারই দেহ হবে। এখানে দেখো একটা জোম আছে, এটা মানে কিন্তু দেহ হবে। তো লাইসো শব্দের অর্থ কি, লাইসো শব্দের অর্থ কি, খেয়ে ফেলা বা ভক্ষণ করা। তো লাইসো শব্দের অর্থটা দেখো, লাইসো আমি এখানে লিখতেছি। দেখো লাইসো, লাইসো অর্থটা কি, লাইথো অর্থটা কি, ভক্ষণ, ভক্ষণ করা। লাইসো অর্থটা কি, ভক্ষণ করা। এটা কিন্তু আমরা অনেক সময় আহ দ্বিতীয় অধ্যায়ে দেখতে পারবো। তো অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি জীবাণু ভক্ষণ করে বা জীবাণুকে খেয়ে ফেলে, সেটা কিন্তু লাইসোজোম। তাহলে দেখো ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে কোনটি, সেন্ট্রোজোম। সেন্ট্রো শব্দের অর্থ কি, মাছ। আর জোম শব্দের অর্থ কি, দেহ। তাহলে দেখো এইটা কিন্তু কি করবে, দেখো এই যে এগুলো হচ্ছে কি ফাজলা সৃষ্টি করে তোমার ফাজলা সৃষ্টি করবে, কিন্তু এই যে মেনলি হচ্ছে কি এই সেন্ট্রোজোমটা, তোমরা তোমাদের অধ্যায় বইয়ের ভিতরে গেলে দেখতে পারবা। বইয়ের ওইখানে মেনলি হচ্ছে তোমার সেন্ট্রোজোমের লাস্টের দিকে দেওয়া আছে যে এগুলা ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তো পুরোপুরি হুবহু লাইন দেওয়া আছে, তার জন্য তোমাদের কিন্তু এটা হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্সার হবে। সবগুলোর কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আরো করা যায়, কোষ কঙ্কাল গুলা কি করে, এগুলো সবগুলোই কিন্তু বইয়ে আছে। তো যেহেতু আমাদের প্রথম অধ্যায় পড়াচ্ছি, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখবো আর কি। তো দেখো 10 নম্বর এমসিকিউ তে কি দেওয়া আছে, নিচের কোনটি ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে। এই দেখো সেম প্রশ্ন না, এই যে ক্রোমাটিন বস্তু ডিএনএ আরএনএ থাকে। তো দেখো তাহলে এটা কি হবে, মনেরা রাজ্যতে কি থাকে, মনেরা অর্থাৎ এককোষী, এককোষী জীবে তো ডিএনএ প্রোটিন আরএনএ এগুলো তো থাকবে না, এগুলোতে সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে। শুধু এখানে দেখবে কি প্রোটিন থাকে এই মনেরাতে। তারপরে প্রোটিস্টাতে কি দেখবা, প্রোটিস্টা হচ্ছে এটা প্রকৃত কোষী, তো প্রকৃত কোষীতে ডিএনএ আরএনএ ও প্রোটিন থাকে। তাহলে আমাদের কি প্রোটিস্টাতে অ্যান্সার হয়ে যাবে। এবং ফানজাইতে কি, ফানজাই দেখবে যে মাশরুম এগুলার উদাহরণ। তো তারপরে ইস্ট এই জাতীয় কোনো থাকবে। তারপরে প্লান্টিত উদ্ভিদ জাতীয়। তো দেখো তাহলে এগুলো কোমোডিন বস্তুতে কোনটি থাকে, প্রোটিস্টা। তো মনেরা শব্দের অর্থ এক, প্রোটিস্টা শব্দের অর্থ আদিতম জীব, ফানজাই শব্দের অর্থ কি, ফানজাই শব্দের অর্থ কি ছত্রাক বা মাশরুম, তারপরে প্লান্টি শব্দের অর্থ কি, উদ্ভিদ।
তো ঠিক আছে, আমরা 11 নম্বর এমসিকিউ তে এখন চলে যাই। তো আমাদের 10টা এমসিকিউ শেষ হলো। এটার ভেতর থেকে তোমরা একটা বা দুইটা এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবা। তো তারপরে আমরা আরো 10টা এমসিকিউ আছে। তো দেখো, আমরা দেখতে দেখতে 11 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। তো 11 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোন। তো আমাদের জানতে হবে ফলিত শব্দের অর্থ কি, ভৌত শব্দের অর্থ কি। আমরা যে কোনো শব্দের অর্থ জেনেই যে কোনো ধরনের এমসিকিউ সমাধান করবো। তো দেখো, ফলিত শব্দের অর্থটা কি তোমরা দেখো এখানে। ফলিত ফলিত শব্দের অর্থ প্রয়োগকৃত, প্রয়োগকৃত। দেখো, প্রয়োগকৃত। আর হচ্ছে ভৌত শব্দের অর্থ কি, পদার্থ বা গাঠনিক। ভৌত শব্দের অর্থ হচ্ছে কি, পদার্থ, পদার্থ বা কি, গাঠনিক, গাঠনিক। তাহলে দেখো, পদার্থ বা কি, গাঠনিক। তাহলে দেখো, ভৌত শব্দের অর্থ কি, যেগুলো হচ্ছে তোমার ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ভৌত। আর ফলিত কি, প্রয়োগকৃত, মানে প্রয়োগ করা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ করা হচ্ছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের মৎস্য বিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে, জীব প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে, এগুলো কি প্রয়োগ করা হচ্ছে। তাহলে দেখো, আমরা ফলিত জীব বিজ্ঞানের শাখা হলো, দেখো বায়ো, বায়ো শব্দের অর্থ আমরা জানি জীবন। এবং জিওগ্রাফি শব্দের অর্থ কি, ভৌগোলিক। দেখো, জিওগ্রাফি শব্দের অর্থ কি, ভৌগোলিক, ভৌগোলিক। তাহলে দেখো, বায়ু শব্দের অর্থ কি, বায়ু শব্দের অর্থ জীবন। দেখো, বায়ু শব্দের অর্থ কি, জীবন, যেমন বায়োলজি। তারপরে দেখো, বায়োস্ট্যাটিস, স্ট্যাটিস শব্দের অর্থ কি, পরিসংখ্যান। স্ট্যাটিক শব্দের অর্থ কি, পরিসংখ্যান। তারপরে দেখো, ইনফরমেটিস, ইনফরমেটিস শব্দের অর্থ কি, তথ্য। তো দেখো, ইনফরমেটিস শব্দের অর্থ কি, তথ্য। তো দেখো, এইখান থেকে তোমরা জানলা যে প্রয়োগকৃত, এই যে বায়ো ইনফরমেটিস, অর্থাৎ এটা কি হচ্ছে তোমার, তথ্য। তথ্য কি প্রয়োগ করা হচ্ছে না, তথ্যগুলো কি প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটা প্রয়োগকৃত। তার মানে কি, আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখা হলো, দেখো, বায়ো ইনফরমেটিক্স। তাহলে এটা কি প্রয়োগকৃত হচ্ছে। তার মানে কি, এইটাই কিন্তু আমাদের তাহলে অ্যান্সার হবে। একটা পাইলাম আমরা অ্যান্সার। তারপরে দেখো, এখানে বায়োস্ট্যাটিস, অর্থাৎ এটা কি হচ্ছে, স্ট্যাটিস মানে কি, পরিসংখ্যান। তাহলে দেখো, এগুলা কি, আমরা কিন্তু একটা পরিসংখ্যান করতে পারতেছি, তাহলে এগুলাও কি আমাদের প্রয়োগ হচ্ছে। তারপরে দেখো, বায়োজিওগ্রাফি, তাহলে মানে কি, ভৌগোলিক। তো ভৌগোলিক অবস্থা দেখো, ভৌগোলিক অবস্থাগুলো কি থাকে, এগুলা কিন্তু আমাদের দেখতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। তার মানে কি, এটা একটা এক ধরনের কি, এখানে ভৌগোলিক একটা কি, পদার্থের বা গাঠনিক এক ধরনের কোনো কিছু আছে, যেটা হচ্ছে কি, বায়োজিওগ্রাফি, ভৌগোলিক। তার মানে কি, আমাদের এইটা হবে না। তাহলে বুঝতে পারছো যে আমরা কিন্তু ভাঙার মাধ্যমে বুঝলাম যে এটা কি আমাদের দেখতে পাচ্ছি, ভৌগোলিক অবস্থাটা কিরকম হচ্ছে, পারপার্শ্বিক আকারে, এরকম ভাবে এগুলা কিন্তু কোনো প্রকৃত হচ্ছে না। তার জন্য আমাদের এটা 1 নম্বরটা হবে না, এবং এই দুইটা হবে, 2 নম্বর, 3 নম্বর। তো আমাদের কি 11 নম্বর এমসিকিউ সমাধান হয়ে গেল। এখন 12 নম্বর এমসিকিউ তে আসলে দেখো, পেনিসিলিয়াম। তো আমরা একটু আগে পেনিসিলিয়াম একটা অর্থ ভাঙছিলাম। তো দেখো, পেনি শব্দের অর্থ কি, ব্রাশ। সিলিয়াম শব্দের অর্থ কি, বস্তু, অর্থাৎ ব্রাশের মতো বস্তু বা পদার্থ। এগুলা কি, দেখো দেখতে কি, এগুলা হচ্ছে দেখতে কি, ব্রাশ আকৃতির বা ব্রাশের মতো। তার জন্য এর নাম দেওয়া হয়েছে কত, পেনিসিলাম। পেনিসিলামের কোষ প্রাচীর তৈরি করে কোনটি, পেনিসিলামের কোষ প্রাচীর তৈরি করে কোনটি। দেখো, এখানে পেনিসিলামটা তোমরা কোথায় পাইছিলা, দেখো, পেনিসিলিয়াম। দেখো, পেনিসিলামটা পাইছিলা কোথায়, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা পাইছিলা কি, একটু ভাবলে দেখতে পারবা কি, ফানজাই রাজ্যে। ফানজাই শব্দের অর্থ কি, ফানজাই শব্দের অর্থ ছত্রাক। ফানজাই, ফানজাই। দেখো, ফানজাই রাজ্যে পাচ্ছিল। আর ফানজাই রাজ্যের, অর্থাৎ ফানজাই শব্দের অর্থ কি, ছত্রাক। ছত্রাকের দেহ কোন কোষ প্রাচীর দ্বারা গঠিত, ছত্রাকের দেহ কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, কাইটিন। তো আমরা দেখো কিভাবে পাইলাম। তো দেখো, এটা কিন্তু আমরা মেইনলি জানি যে ফানজাই রাজ্যের একটা, এখানে আমরা উদাহরণ হিসেবে পড়ছিলাম। তো এখান থেকে বলা হয়েছে কি, দেখো, তার মানে কি, এটা ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। তো দেখো, এখানে বলছে পেনিসিলিয়াম। তোমরা হচ্ছে এটা একটু মেন করে নিয়ে আসলা, ছত্রাক বের করলো, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। এটা তো আমরা একদম 100% একটা শিওর একটা এমসিকিউ, যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমাদের 2021 সালে এই এমসিকিউটা আসছিল, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। আমি কিন্তু সেটা একদম দেখার সাথে সাথে কাইটিন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমরা এখন সবগুলো শব্দের অর্থ ভেঙে দিই। প্রোটিন শব্দের অর্থ কি, প্রোটিন শব্দের অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, লিপিড শব্দের অর্থ কি, লিপিড শব্দের অর্থ চর্বি বা তেল। লিপিড শব্দের অর্থ দেখো, চর্বি বা তেল। তারপরে দেখো, সুবেরিন। সুবেরিন শব্দের অর্থ কি, দেখো, সুবেরিন এক ধরনের পদার্থ। এটা কি ধরনের পদার্থ, কর্ক জাতীয় পদার্থ, কর্ক জাতীয় পদার্থ। তো দেখো, এগুলা উদ্ভিদের কর্ক নামক কোষে পাওয়া যায়, তার জন্য কি এগুলা হচ্ছে কি, সুবেরিন নামকরণ করা হয়েছে। তারপরে কাইটিন শব্দের অর্থ কি, কাইটিন শব্দের অর্থ কি, শক্ত আবরণী পদার্থ। দেখো কি, কাইটিন শব্দের অর্থ কি, শক্ত আবরণ, শক্ত আবরণ
বা খোলস। খোলস দেখো, কাইটিন শব্দের অর্থ কি শক্ত আবরণ বা খোলস, যেটা দ্বারা কি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, বৃষ্টি নামলে সেগুলোর হাত থেকে তোমার হচ্ছে ছত্রাক বিভিন্ন ধরনের উদ্ভিদকে রক্ষা করে, এই কাইটিনটা কিন্তু রক্ষা করে থাকে। এটা এক ধরনের আবরণ। তাহলে দেখো আমাদের দুটো এমসিকিউ সমাধান হলো। 13 নম্বর এমসিকিউ তে আমরা আসি। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নামটা দেখো, এখানে দেওয়া আছে কপসিকাস স্যালুলারিস। তো তারপরে দেওয়া আছে হাইবিস্কাস রোসা সিনেনসিস। দেখো এটা কিন্তু জবা ফুলের বৈজ্ঞানিক নাম। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখবা যে জবা ফুল সম্পর্কে তোমাদের বিস্তারিত দেওয়া আছে, বিস্তারিত তোমরা দেখতে পারবা। তারপর দেখো অরিজা সাতিভা, এটা আমরা জানি, সবাই জানি ধানের বৈজ্ঞানিক নাম, ধান, ধানের বৈজ্ঞানিক নাম। তারপরে নিমফিয়া নাউসালি, যেটা আমাদের জাতীয় ফুল, শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম। দেখো শাপলা, শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম। তো আমরা দেখো কোথা থেকে আমরা এমসিকিউ গুলো পাচ্ছি, এই থেকে আমাদের 2 থেকে 3টা টপিক আছে, এইগুলো থেকে কিন্তু বারবার ঘুরে ঘুরে এমসিকিউ গুলো করা হচ্ছে। তো দেখো কপসিকাস সালোয়ারিস, এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি অর্থাৎ দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, অনেক সময় আসে এখানে জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি, তোমরা দিয়ে দিবা কি কপসিকাস সালোয়ারিস। তো এগুলো মুখস্থ করবা। এইটা দেখবা একবার মেডিকেলেও আসছে, তোমরা যখন বড় ক্লাসে পড়বা তখন এগুলো দেখতে পাবা। তো দেখো নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য। দেখো এখন রাজ্যের বৈশিষ্ট্য আমরা শেষ করে ফেলবো। তো ভাই এইখান থেকে তোমরা যদি এই 15টা এমসিকিউ পড়ো, এখান থেকে 20টা এমসিকিউ আমি বের করতে চালাম, তা দেখলাম যে বেশি হয়ে যায়। এই অধ্যায়টা অনেক ছোট, তার জন্য 15টা এমসিকিউ রাখি। দেখো নিচের কোনটি প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? আদিতম জীব। দেখো আদিতম জীব এখানে থাকে, এগুলো হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস ও সুগঠিত নিউক্লিয়াস আছে। তারপরে খ নম্বরে বলেছে এককোষী ও সুগঠিত নিউক্লিয়াস নেই। দেখো প্রোটিস্টা মানে কি? আদিতম জীব। এখানে প্রোটিস্টা মানে কি? এগুলো এককোষী, তারপরে বহুকোষী এবং সুগঠিত কিন্তু নিউক্লিয়াস থাকে এখানে। এখানে বলছে সুগঠিত নিউক্লিয়াস নেই, তার মানে কি আমাদের এটা হবে না। তারপর দেখো দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। দেহ মাইসেলিয়ামটা দেহ দেহ কাদের দিয়ে গঠিত? মাইসেলিয়াম শব্দটা থেকে ছত্রাকের সাথে বোঝাচ্ছে। তাহলে এটা দেখো আমাদের চলে যাচ্ছে ছত্রাক কার? ফানজাই রাজ্যের উদাহরণ। তাহলে তো এটা হচ্ছে ফানজাই রাজ্যের উদাহরণ, ঘটে না। তো দেখো এগুলা কিন্তু প্রোটিস্টাতে আমরা দেখতে পাচ্ছিলাম কি কনজুগেশন কিন্তু ঘটে, তার মানে কি এটা আমাদের সঠিক না। তারপর দেখো তাহলে আমাদের ক নম্বরটা থাকে এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস ও সুগঠিত নিউক্লিয়াস আছে। তো দেখো নিউক্লিয়াস শব্দটার অর্থ কি? নিউক্লিয়াস শব্দটা নাটনাক্স, এটা একটা নাটনাক্স অর্থাৎ বাদাম থেকে আসছে এই শব্দটা। তো তারপরে আমরা কনজুগেশন শব্দের অর্থ ওটা কিন্তু ভেঙে দিয়েছিলাম। কনজু শব্দের অর্থ কি? সংযোগ। গেশন শব্দের অর্থ কি? জোড়া, অর্থাৎ জোড়া অর্থাৎ কোন কিছুকে সংযুক্ত করা, এটা হচ্ছে কনজুগেশন, অর্থাৎ মিলন ঘটবে দুইটা বস্তুর মধ্যে বা দুইটা তোমার জীবের ভিতরে। ভৌত জীব বিজ্ঞানের শাখা কোনটি? দেখো ভৌত, আমরা এখানে পড়ছিলাম যে ফলিত শব্দের অর্থ কি? ফলিত শব্দের অর্থ প্রকৃত, এবং ভৌত শব্দের অর্থ কি? ভৌত শব্দের অর্থ হচ্ছে পদার্থ, পদার্থ যেগুলো হচ্ছে কি আকার পরিমাপ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে ভৌত। তো দেখো এখানে জীব প্রযুক্তি, এটা একটা প্রকৃত না? জীব প্রযুক্তি, জীব প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক কিছু তৈরি করা হচ্ছে, তার মানে কি এটা আমাদের ফলিত? ফলিত এটা হবে না। তারপরে মৎস্য বিজ্ঞান, তো মৎস্য বিজ্ঞান এটা একটা প্রকৃত, একটা মৎস্য বিজ্ঞান। তারপরে কীটতত্ত্ব, কীটতত্ত্বটাও দেখো এটা কিন্তু একটা প্রকৃত। তারপর দেখো আমাদের রয়েছে ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যা দেখো এখানে যেগুলো দেখা যাচ্ছে তোমরা হচ্ছে অনেক ধরনের কম্পিউটার যন্ত্র মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে দেখো এগুলা কি? তাহলে আমাদের এখান থেকে ভৌত বিজ্ঞানের শাখা কোনটি হবে? এই যে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যাকে বলা হয় কি এমব্রায়োলজি, এমব্রায়োলজি। তো তোমরা এটা পড়ে নিবা এমব্রায়োলজি। ভ্রূণ বিদ্যা, জীববিজ্ঞানে যে শেখায় ভ্রূণবিদ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি এমব্রায়োলজি, এরকম কিন্তু শব্দগুলো আসে। তো দেখো এরই মাধ্যমে আমাদের এসএসসি 26 ব্যাচের একটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়টা আমাদের শেষ হলো, জীবন পাঠ। তো 15টা এমসিকিউ পড়লে এনাফ। এখান থেকে তোমরা ক খ গ ঘ সবকিছু কিন্তু এর ভেতর থেকে আসবে। এখানে থেকে এখান থেকে তোমরা হচ্ছে খ নাম্বার আসতে পারে। তারপরে দেখো এখান থেকে যে এখান থেকে ক নাম্বার আসতে পারে। তারপরে এখান থেকে যে পেনিসিলাম কাকে বলে এটা আসতে পারে। তারপরে দেখো এখান থেকে যে দোয়েল পাখির ক নাম্বার এটা আসতে পারে, যে দোয়েল পাখির বৈজ্ঞানিক নামটা কি, এরকম ভাবে কিন্তু আসতে পারে। তো তোমরা লাস্ট মুহূর্তে বেশি কিছু না পড়ে যেগুলো দেখা দিচ্ছি 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউ অন্তত পড়ে যাও। তো তোমরা এখন কিন্তু ঠিক মতো যদি পড়াশোনা করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এই কয়েকটা দিন যদি পড়ো তাহলে বায়োলজিটা একদম হাতের পানির মতো লাগবে তোমার। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।